আমার অবস্থাটা হয়েছে কিরকম, 90 মিনিট খেলার 80 মিনিট হয়ে গেছে, 3 গোলে জিতছে, সেই অবস্থায় আমাকে নামিয়েছে। এটা হচ্ছে আপনাদের উপর ছেড়ে দিলাম। তাহলে এই পরিস্থিতিতে আমাকে নামানো হয়েছে 10 মিনিট, আর হয়তো আরো এক্সট্রা 5-7 মিনিট পাওয়া যেতে পারে সেই হিসাবে আর কি। তার মানে আমি 10 মিনিট ধরছি না। হ্যাঁ, আড্ডাই মারবো, কারণ প্রথাগতভাবে সত্যি কথা বলতে আমি যখন ক্লাসও নিই, আমি খুব পছন্দ করি আড্ডা শব্দটাকে। কারণ আড্ডা শব্দটা হয়তো তাৎক্ষণিকভাবে নিন্দনীয়, কিন্তু আমার কাছে এটার গ্রহণযোগ্যতা অনেক বেশি। বিকজ অফ দ্যাট, আড্ডা মানে অনেক মানুষের সমাহার। সেই মানুষজনের মধ্যে একই প্রফেশনের মানুষ থাকবেই, এটা সবসময় কিন্তু কাম্য নাও হতে পারে। ধরা যাক আমরা 5 বন্ধু মিলে আড্ডা দিচ্ছি। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন ইউনিভার্সিটির প্রফেসর, একজন নিখাদ চাষি, একজন নিখাদ জমির দালাল, কোন রাজনৈতিক দলের সক্রিয় সমর্থক। এই 5 জন যখন বসে আড্ডা দিচ্ছি, বিভিন্ন বিষয়ের 5টা অ্যাঙ্গেল থেকে কিন্তু ভাবনা চিন্তার একটা প্রকাশ ঘটে, যেটা আমাকে কিন্তু অনেকটাই সমৃদ্ধ করবে শুধুমাত্র আমি একজন অধ্যাপক অর্থাৎ শিক্ষক শ্রেণীর 5 জন একসাথে বসে থাকার থেকে। এটা আমার জাস্টিফিকেশন, এবং আমি দেখেছি আমার এই অভিজ্ঞতা ঠিক, এবং আমি এতে একদম কনফার্ম এই ব্যাপারটাতে। ধরা যাক স্যাররা অনেক কথাই বললেন, বিশেষ করে আমি জাস্ট এরকম গল্পের ছলেই পুরো ব্যাপারটা চেষ্টা করবো একটু আধটু ধারণা দিতে কি ব্যাপারটা। স্যার একটা কথা বললেন যে কমিউনিকেশন, না বলতে পারলেও কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা। আমি অনুপম খেরের একটা সাক্ষাৎকার পড়েছিলাম। অনুপম খের নিশ্চয়ই প্রত্যেকে আমরা জানি তো নাকি? উনি অ্যাকচুয়ালি পাঞ্জাবি। পুনে ফিল্ম ইনস্টিটিউটে যখন ছাত্র হিসাবে আসলেন, হিন্দির হ জানতেন না, ইংরেজির ই জানতেন না, পাঞ্জাবি ভাষায় মানে গুরমুখী ভাষা যেটা, সে বিষয়ে উনি অত্যন্ত দক্ষ। উনি ইনস্টিটিউটে যখন ঢুকলেন, প্রথম দিন থেকেই ভীষণ রকম ভাবে বিব্রত হতে থাকলেন। ভাষা সমস্যা। উনি একদিন দেখলেন গেটের বাইরে গিয়ে একটু দূরে একটা ফুচকাওয়ালা, একদম ওনার সাক্ষাৎকারের কথাই কিন্তু বলছি, ওনার জবানিতেই আমি আশিস পাল বলছি, একজন ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করছে। তিনি আবার হিন্দি ছাড়া কিছু জানেন না। ভালো করে বুঝতে চেষ্টা করো সিচুয়েশনটা। উনি হিন্দি ছাড়া কিছু জানেন না, ফুচকা বিক্রেতা, আর ইনি অনুপম খের গুরমুখী ছাড়া কিছু জানেন না, পাঞ্জাবি। এক্স্যাক্টলি, ভাষাটার নাম গুরমুখী ভাষা। উনি এখান থেকেই না একটা অ্যাঙ্গেল বের করে আনলেন নিজের জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য। উনি ওই ফুচকাওয়ালাকে প্রত্যেক দিন দূর থেকে আগে ওয়াচ করতেন, একটু দূরে কখন ফাঁকা হয়। যেই ফাঁকা হলো, উনি ওই হিন্দি ভুল ভাল, ইংরাজি ভুল ভাল, যা খুশি তাই নয় বলে বলতেন যে ফুচকা কত করে দাম, ফুচকা দাও, আজকে ফুচকাটা টক হয়েছে, ইত্যাদি 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 বলতে থাকলেন। ফুচকাওয়ালা অর্ধেক বোঝে না, কিন্তু এতে প্রবলেমটা অনেকটাই কিন্তু সলভ হতে থাকলো ধীরে ধীরে। অ্যাকচুয়ালি ভাষাগত লজ্জাটা আসে কেন? আমি যাকে বলছি সে বুঝতে পারলো কিনা, একটা সে যখন বুঝতে পারলো আমি ভাষাটা জানি না, সে ভেতরে ভেতরে হাসছে কিনা, সে একটুখানি আমাকে নিয়ে রসিকতার ছলে কিছু কিছু বলছে কিনা, এই জায়গাগুলো আমাকে ভীষণ নিরুৎসাহিত করে সে ভাষাটাকে বলার ক্ষেত্রে না জেনে। এইভাবে উনি ধীরে 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 কিন্তু নিজের ভাষা সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসলেন। ধীরে 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 উনি একেবারেই কোন রকম টেনশনবিহীন ভাবেই হিন্দি বলতে শিখলেন, ইংরেজি বলতে শিখলেন, এবং তার চর্চাটা কিন্তু উনি শুরু করেছিলেন ওই ফুচকাওয়ালার কাছ থেকে। এবং এই ভাষা সমস্যা থাকেই, এ থাকবেই, এটা থেকে বেরিয়ে আসার খুব একটা সহজ সমাধান কিছু নেই। যাই হোক, এটা আমি একটা ওই স্যারের কথার পরিপ্রেক্ষিতে করলাম। এবারে যেটা বললি যে কেরিয়ার শব্দটা কিন্তু আমরা কখনোই একটা জোনে সীমাবদ্ধ রাখবো না। আমি
হিউম্যান বিইং এর লাইফ স্প্যানটাকে যদি 100 ইয়ার্সে ধরি, দাদুর কাছে গল্প শুনেছিলাম এই 100 বছরটাকে 5 ভাগে বিদ্বজনেরা ভাগ করেন। প্রথম 20 বছর হচ্ছে হরিণের জীবন, মানে বনে জঙ্গলে আনন্দে লাফিয়ে আনন্দ করে কাটানো, অর্থাৎ যেটা আমাদের স্কুল কলেজের লাইফ মোটামুটি বুঝতে চেষ্টা করো। 21 থেকে 40 হচ্ছে ঘোড়ার জীবন, অর্থাৎ লাগাম ধরে শুধু বলগা টেনে যাওয়া, এগিয়ে যাওয়া, কেরিয়ারটাকে তুলে নিয়ে যাওয়া, চাকরি বাকরি নিশ্চয়তা আনা। 41 থেকে 60 হচ্ছে গাধার জীবন, অর্থাৎ চাকরিতে থিতু হওয়ার পর বিয়ে থা হয়েছে, বাড়ি হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, এবারে সংসারে জোয়াল টানা। 61 থেকে 80 হচ্ছে কুকুরের জীবন, অর্থাৎ তখন রিটায়ার হয়ে গেছে, ছেলে বউ বিয়ে করে ফেলেছে, আমার কাজ এখন বাড়ি পাহারা দেওয়া। 81 থেকে 90 হচ্ছে 3 হাঁটুর জীবন। 3 হাঁটু মানে জানো? মানে 3 হাঁটু মানে দুটো হাঁটুর মধ্যে মাথাটাও বয়স হয়ে গেছে, নুজো হয়ে গেছে পুরো শরীর, মনে হচ্ছে যেন দূর থেকে 3টে হাঁটু পাশাপাশি আছে। তখন বলে শকুনের জীবন, অর্থাৎ বুড়ো বা বুড়ি কেন মরে না। এখন তো আমরা কাগজে মাঝে মাঝে দেখি চিত্রটা। প্রশ্নটা হচ্ছে, যারা অর্গানাইজেশনাল বিহেভিয়ারের যারা পণ্ডিত মানুষ, লেভিনিয়ার, ডাব্লিউ সাকস, ইম্যান্স, এগ্রেশন মানে কিন্তু অ্যাগ্রেশন না, এগ্রিশন, এরিকশন আছেন, এরা বলছেন এই কেরিয়ার শব্দটা কিন্তু শুধুমাত্র কলেজ বা বিশ্ববিদ্যালয় স্তরে সীমিত নয়, এটা 100 ইয়ার একটা স্প্যান, লাইফ টাইম স্প্যান। 100 ইয়ার কেন বললাম? আমি ধরে নিচ্ছি এখন মানুষের লাইফ স্প্যান কিন্তু অলমোস্ট 80, অ্যাপ্রক্সিমেটলি প্রায় 80। মেডিকেল সায়েন্সের যে একটা স্প্লেন্ডিফেরাস ডেভেলপমেন্ট ঘটে গেছে, তার ফলে মানুষ এখন অনেকটাই বেশি দিন বাঁচতে পারছে। তা আসি, আমি ওটাকে রসিকতার ছলে 100 আমার এই গল্পের ছলে নিয়ে আসলাম। তাহলে এই জায়গাটা কিন্তু ভীষণভাবে আমাদের মাথায় রাখতে হবে যে শুধুমাত্র স্কুল বা কলেজ বা বিপিএড এমপিএড এই কিন্তু সীমাবদ্ধ রাখবো না। ধরা যাক, আমি স্যারের কথাই যদি ধরি, স্যার রিটায়ার হয়েছেন আজ থেকে 10 বছর হয়ে গেছে, অলমোস্ট 12তে রিটায়ার হয়েছেন, তার মানে 12 বছর, তার মানে 65, 75, প্রায় 77, 78 বছর বয়স, 79। আমাকে বোঝাও, হ্যাঁ 79। উনি এখনো সকালবেলা মাঠে হাঁটেন প্রত্যেক দিনই আমাদের ইউনিভার্সিটির ভেতরে। আমার প্রশ্নটা হচ্ছে, এই ফুটবল খেলেছেন? আচ্ছা আচ্ছা। এবং আমাদের সময় তো খুবই খেলতেন, আমি যখন স্টুডেন্ট ছিলাম ওখানে যাদবপুরে। তো প্রশ্নটা হচ্ছে, এই মানুষটির আর কি পাওয়ার আছে, বা কি এত ভাবনা চিন্তার মোটিভেশনাল, কার কাছ থেকে উনি স্পিচ শুনে এসছেন যে আজকে লেকচারটাকে তৈরি করে নিয়ে এসছেন, কতগুলো পয়েন্ট, যে পয়েন্টের রেসপেক্টে উনি কিছু তথ্য আমাদেরকে দিতে চাইলেন বা দিলেন। আমি আর একটু নিচুর দিকে নেমে আসছি। ধরা যাক প্রফেসর মৃধা, যেই এজে পৌঁছে গেছেন, প্রফেসর সুদীপ সুন্দর দাস, প্রফেসর অশোক বিশ্বাস, যারা আমাদের সিনিয়র প্রফেসর, বা দেবাশিস রায়, এরা তো একটা এজে পৌঁছে গেছে, আর তো ইনক্রিমেন্ট হবে না, ডিএ দিচ্ছে না সরকার, তাই তো? কি পড়ালো না পড়ালো কোনো অ্যাকাউন্টেবিলিটিও নেই সরকারের, আমরা কি পড়াই তার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। তাহলে কি, কিসের মোটিভেশন? সেলফ মোটিভেশন, নিজেকে নিজে চালিয়ে নিয়ে যাওয়া। এই আর্জ, যেটা স্যার বললেন অ্যাটিটিউড, আরেকটু বাড়িয়ে বললে বলা যায় অ্যাপটিটিউড, দ্যাট ইজ দ্য মেন ক্রাইটেরিয়া। তো নিজেকে নিজে জাগাতে হবে, আত্মজাগরণ যেটাকে বলে। প্রতি মুহূর্তে প্রশ্ন করতে হবে, ঠেলতে হবে নিজেকে। আমি খুব একটা টেকনিক্যাল সাইটে ঢোকার খুব ইচ্ছে ছিল, অনেক কিছু একটু নিয়ে এসেছিলাম, তা আমি জাস্ট কতগুলো ওই টিপস কেন্দ্রিক, কিন্তু আমার একটু ম্যানেজমেন্ট এরিয়ার দিকে একটু ঝোঁকঠোক আছে, পড়াশোনা আছে বলে ওই অর্গানাইজেশনাল বিহেভিয়ার পার্টটা স্পোর্টস সাইকোলজির অল্টারনেটিভ হিসাবে আমি সবসময় প্লেস করতে চাই। বিকজ অফ দ্যাট আলটিমেটলি আমরা কিন্তু একটা অর্গানাইজেশনের মেম্বার, ক্লাসটাও একটা অর্গানাইজেশন, তোমার ক্লাসটা একটা অর্গানাইজেশন, তোমার ইনস্টিটিউট একটা অর্গানাইজেশন, আবার তুমি যখন কোনো অর্গানাইজেশনের মেম্বার, কোনো পাড়ার ক্লাব, সেটাও একটা অর্গানাইজেশন। তাহলে বিভিন্ন দিক থেকে আমরা কিন্তু ভাবতে পারি। সেখানে একটা জায়গা আছে ইম্যাচিউরিটি, ম্যাচিউরিটি। এই ম্যাচিউরিটি শব্দটা এখন কিন্তু আর জিন বা জেনেটিক্স এই ব্যাপারটাকে নিয়ে না খুব একটা ভাবেন না এই বিহেভিয়ারিস্ট যারা, তারা বলেন আগে ছিলেন কি, আগে কিরকম ছিল, এনভায়রনমেন্ট অ্যান্ড হেরিডিটি। আমরা শুনতে অভ্যস্ত তো, তারা বলছেন না, হেরিডিটি শব্দটাকে আমরা খুব একটা ধরবো না, কারণ ওটার উপর আমার কোনো হাত নেই।
আমার বাবা মা কিন্তু প্ল্যান করে আমাকে জন্মগ্রহণ করাননি, বা আমিও কিন্তু প্ল্যান করে পৃথিবীতে আসিনি। ওনারা যেটা টার্গেট করছেন সেটা হচ্ছে এই ম্যাচিউরিটি শব্দটা, যেটা নাকি নাথিং বাট প্রোডাক্ট কার, ওই হেরিডিটির একটা পার্ট, সরাসরি না, সেটা মোল্ডেড বাই এনভায়রনমেন্ট। তাহলে আমরা ম্যাচিওর কতটা সেটা জাস্টিফাই করব কি করব, বিচার করব কি করে, বিচার করতে পারি, ইজিলি বিচার করতে পারি। আমি কোনো ইনভেন্টারির দিকে যাচ্ছি না, সাইকোলজিক্যাল ইনভেন্টারি প্রচুর আছে, আমি সেদিকে যাচ্ছি না। কি করে, রাত্রে শোয়ার আগে শুধু একটু জিজ্ঞেস করব যে সারাদিন আমি নিজেকে নিজে যে আমি যা যা করলাম তাতে বেনিফিট কতটা পেলাম, আর অযথা অপচয় কতটা হলো। তুমি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 7 দিনের মাথায় না তোমার কাছে না চিত্রটা পরিষ্কার হয়ে যাবে যে সারাদিন, যেটাকে আমরা বলি পোটেনশিয়াল স্পেন্ডিং অফ টাইম, একদম টেকনিক্যাল টার্ম, পোটেনশিয়াল স্পেন্ডিং অফ টাইম। এই যে আমি এখানে আজকে 2-2.5 ঘন্টা কাটিয়ে গেলাম, আমার কতটা বেনিফিট হলো। আমি রাস্তায় গাড়িতে যেতে যেতে যদি না ভাবি, তাহলে আমি বুঝবো আমার অ্যাটিটিউড কিন্তু খুব একটা ভালো না, পুয়ার অ্যাটিটিউড আমার। তাহলে এইভাবে আমাকে কিন্তু অ্যানালাইসিসের মধ্যে দিয়ে যেতে হবে। ধরা যাক ডাইভার্স ডিরেকশনে ভাবনা চিন্তা করতে হবে। কেউ যদি ভাবো বিপিএড পড়তে এসছি, ও ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস, পরীক্ষার নম্বর, তাহলে কিন্তু মনে হয় না সে খুব একটা ঠিক ধারণা নিয়ে যাচ্ছে আগামী দিনের জন্য। ডাইভার্স ভাবনা চিন্তা করতে হবে। তোমাকে কালচার যে আছে আমাদের, যে সনাতন সংস্কৃতি, সনাতন মানে হিন্দু সংস্কৃতি, এভাবে কিন্তু বিচার করতে মানা করছি। সনাতন মানে আমাদের যে অরিজিন, যেখান থেকে আমি জন্মগ্রহণ করেছি, আমার পাড়া, আমার লোকালিটি, আমার গ্রাম, আমার রাজ্য, আমার দেশ, এই যে সংস্কৃতি, এর ভাবনাটা কতটা আমি এখান থেকে পাচ্ছি। আমি অন্য যে অ্যাক্টিভিটিগুলো, গান, নাচ, রিসাইটেশন, বলা, এলোকুশন, ডিবেট, কুইজ কন্টেস্ট, বা নিদেন পক্ষে কলেজের দেয়াল পত্রিকায়, এখানে কি আমি আমার লেখা একটা দিতে পারলাম 2 বছরে? এই অ্যাকাউন্টেবিলিটিটা কিন্তু আমাদেরকে রাখতে হবে। তারপরে ধরা যাক শর্ট টার্ম গোল, লং টার্ম গোল। লং টার্ম গোলের দিকে এখন যারা বিহেভিয়ারিস্ট তারা বলছেন না, লং টার্ম গোলের দিকে কখনো যাবেন না, স্প্যানে ভাগ করে নিন। সেটা তো আমাদের স্প্যানে ভাগ করেই দিয়েছে সেমিস্টার ধরে, তাই তো? তাহলে আমরা 6 মাস 6 মাস করে টার্গেট সেট করি। আমি যখন এখানে এসেছিলাম 6 মাসের মাথায় আমার সিজিপিএ কত হয়েছিল ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে কত হয়েছে, থার্ড সেমিস্টারে কত হয়েছে, গ্র্যাজুয়াল কি ডেভেলপমেন্ট হয়েছে কিছু? কেন নয়? তাহলে আমাকে ভাবতে হবে কোথায় কোথায় আমার ঘাটতি আছে। প্রয়োজন পড়লে আমার যিনি মেন্টর আছেন, সিনিয়র দিদি আছেন, তাদের সাথে কথা বলতে হবে কোন জায়গাটা অসুবিধা হচ্ছে আমার। তারপরে ধরা যাক অনেক ল্যাক অফ সেলফ অ্যাওয়ারনেস, ল্যাক অফ সেলফ অ্যাওয়ারনেস। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি এখন যে কার কার মাধ্যমিকে ড্রপ ছিল প্রথম বছরে, মাধ্যমিকে সেকেন্ডারি এক্সামিনেশনে কেউ কি ব্যাক পেয়েছিলে তোমাদের মধ্যে? হ্যাঁ, কষ্ট করে পেতে হয়। থার্ড ডিভিশন কে কে পেয়েছো? সেকেন্ড ডিভিশন কে কে পেয়েছো? তারপরে থার্ড ডিভিশন কে পাওনি, ফার্স্ট ডিভিশন কে কে পেয়েছো? স্যার আমি কিন্তু সন্দেহ প্রকাশ করছি, সঠিক কিনা যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে ফেল করলে হাত তুলবো, এই স্পিক দ্য ট্রুথ, এই যে সততার সঙ্গে স্বীকার করে নেওয়া, এটা কিন্তু ভেতরে ভেতরে তোমার জেনেটিক কোয়ালিটিটাকে কিন্তু ইনডিউসড করবে। আমি অন্যভাবে নিও না, যেটা ফ্যাক্ট, যেটা আমি যে কথাগুলো বলছি আমার কথা নয়, এগুলো বিদ্বজনেদের কথা, সেটাই আমি এখানে বলার চেষ্টা করছি। লাস্ট আর একটা দুটো বলি, আমি শেষ করব। যেমন ক্লারিফাই নিউ রোল, এটা কিন্তু তোমার ডেভেলপমেন্টাল প্রসেসের পক্ষে একটা ভীষণ ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমাকে যেই দায়িত্বটা দেওয়া হয়েছে, আজকে যে এইখানে ভিডিওটা তুলছে যার উপর দায়িত্ব আছে, তাকেও কিন্তু ভাবতে হবে যে এই যে আমি তুললাম ভিডিওটা, পরে তাকে বসতে হবে, অ্যানালাইসিস করতে হবে যে কোন অ্যাঙ্গেলে তোলা হলো,
কোন ছবিটা ভালো আসলো, কেন এই ছবিটা ভালো আসলো, এই কথাগুলো কেন বোঝা যাচ্ছে না, এই কথাগুলো বোঝা যাতে যেত তার জন্য এটাকে কি আরো 1 ফিট এগিয়ে দিলে ভালো হতো, নাকি যিনি স্পিকার ছিলেন তার সঙ্গে মাইক্রোফোনের যে ডিস্টেন্স সেটা কম ছিল, আমার ত্রুটি কতটা। এই যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছোট ছোট কাজগুলোকে ভাবা, আমরা যেটাকে নাকি বলি বাবলস থট। বাবলস থট মানে একটা বাবলের অস্তিত্ব তো অত্যন্ত অল্প সময়। বাবলস থট মানে এইভাবে প্রতি মুহূর্তে তোমার ভাবনা চিন্তাকে কিন্তু চালিত করতে হবে। ছোট 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 ভাবনা, যেই ভাবনাগুলোকে শ্যালো ভাবনা বলি অনেক সময় আমরা, কিন্তু এই শ্যালো ভাবনাগুলোই কিন্তু আগামী দিনে তোমাকে বড় বড় চিন্তার দিকে নিয়ে যেতে সাহায্য করবে। কারণ ওই একটা পুষ্পাস কিন্তু মেসিকে আজকে মেসি হতে সাহায্য করেছে। পুষ্পাসটা না জানলে মেসি কিন্তু মেসি হতে পারতো না, রোনাল্ডো হতে পারতো না। আর লাস্ট কথা বলবো যেটা, সেটা হচ্ছে যে যাই করো না কেন প্রফেশনাল প্রিপারেশন, যত তাত্ত্বিক কথাই শুনি না কেন, বলি না কেন, দিনের শেষে কিন্তু তোমার পড়াশোনা, অর্থাৎ যেটা তোমাকে দেওয়া হয়েছে টাস্ক, সেইটা তুমি যদি ঠিক করতে না পারো, 1000 সাপ্লিমেন্ট দিয়েও তুমি কিন্তু স্টেপল ফুডকে কমপ্লিমেন্টারি ফুড হিসাবে নিতে পারবে না। সো ডিসিশন ইজ ইয়োর্স। অনেক অল্টারনেটিভস আছে, তার মধ্যে থেকে বেছে নেওয়ার দায়িত্বটা তোমার। আমার মনে হয় আমি আর তাত্ত্বিক দিকে যাব না, অতি সংক্ষেপে চেষ্টা করলাম একটু আধটু 2-4 কথা বলা। ভবিষ্যতে যদি সুযোগ হয় আরো বেশ করতে পারবো।